আমি এন্টারপ্রেনারশিপ বাই অ্যাক্সিডেন্ট। বিজনেস তখনই সেই আইডিয়াটাই বিজনেস হবে যখন হান্ড্রেডস অফ পয়েন্ট আপনি ক্রস দিবেন অথবা টিক দিবেন, লাস্টে গিয়ে সব ক্রস দেওয়ার পর আপনি বলবেন না আমি এটা করতে চাই। আপনি মেসিও যখন পেনাল্টি কিক নেয় সে কিন্তু 3টা শ্বাস নেয়, ক্রিস্টিয়ানো রোনালদো পর্যন্ত 3টা শ্বাস নেয় এবং তারপরে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকায়, নির্দিষ্ট একটা অ্যাকশনে যায়। তার মানে প্রত্যেক দিন আপনাকে যদি গ্রো করতে হয় তাহলে আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু স্ট্রেস নিতে হবে। আমি ডেনিম ছাড়া অন্য কিছু করবো না এবং এটাতে আমি মাস্টারিং করতে চাই। আমি আমস্টারডামে ডেনিম স্কুল ভিজিট করেছি, অনলি স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। আমি এফআইটিতে গিয়েছি নিউ ইয়র্কে। আমি ওই যে জীবনানন্দ পড়ালো কিংবা ধরেন বিভূতিভূষণ পড়ালো, আমার কাছে মনে হয়েছে ওয়াই নট যে একটা যে জঙ্গল, বন জঙ্গল, যেটা জঙ্গলের মধ্যে থাকতে পারে। I am the first someone in Bangladesh who tried with me about the forest. তো আরেকটা বিল আছে, সেটা চমৎকার বিল, মানে এইরকম ওয়াটারল্যান্ড আমার গ্রামে, এটা মানে একটা হিডেন জুয়েল। সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা পডকাস্টের 53 মিন্স 53তম পর্বে। আজকে আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন যার এন্টারপ্রেনারশিপ জার্নি অনেক বছর ধরে। উনি এন্টারপ্রেনারশিপ শেখাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে এবং আমার অনেক প্রিয় একজন বন্ধু আরিফুল হাসান। ভাই কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অসাধারণ। আরিফ ভাই, আমরা প্রথমেই চলে যাব, আপনি যদি আপনার এন্টারপ্রেনারশিপ নিয়ে কিছু বলেন, যে আপনি অ্যাজ এ পার্সন, অ্যাজ এন্টারপ্রেনার, আপনার অর্গানাইজেশনে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ? খুব ভাইটাল কোশ্চেন শুরুতেই এটা। আমি যদি বলতে চাই যে আমার পার্সপেক্টিভটা হচ্ছে, আমি এন্টারপ্রেনারশিপ বাই অ্যাক্সিডেন্ট বলবো। এটা কখনো প্ল্যান করে কখনো কেউ এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে পারে এটা আমি বিশ্বাস করি না, এবং আমার লাইফেও সেটা বাই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাইট রাইট। এবং সেটার জন্য আপনাকে কিছু ক্রেজি আইডিয়ার পিছনে আপনাকে নিজেকে একবারে ডিটারমিনেশন আমার মনে হয় যে একটা খুব বড় ফ্যাক্টর। তো সেইভাবেই এন্টারপ্রেনারশিপ শুরু হয় এবং আমার ক্ষেত্রে মানে একজন আর্টিস্ট যেমন একটু ক্রেজি থাকে, জি, এটা মনে হয় যে এন্টারপ্রেনাররাও কাইন্ড অফ আর্টিস্ট। হ্যাঁ, কারণ এবং তারা হচ্ছে রাইট অনেক ধরনের এক্সপেরিমেন্ট। জি, আপনি একটা কোম্পানি বা আপনি যে কোনো একটা কিছু আর্টিস্ট ইন এ সেন্স এরকম যে আপনি তো শুরুতে সেই স্বপ্নটা দেখতেছেন, আপনি একটা ক্যানভাসের মধ্যে, কেউ দেখছে না, আপনি দেখছেন। তো সেই জিনিসটাকে আপনি যখন স্বপ্নটাকে আপনি যখন বাস্তবে নিয়ে আসতে চাচ্ছেন, আপনি কাজ শুরু করলেন, সেইটাই তো বিজনেস। সেইভাবেই ছবিটা আঁকলেন, সেই ছবিটা তো আপনি আঁকলেন মনে মনে। রাইট রাইট রাইট। সো সেই ক্ষেত্রে এন্টারপ্রেনার ডেফিনেটলি অ্যান আর্টিস্ট। রাইট, ডেফিনেটলি। এবং সেটার বিভিন্ন স্কিল, বিভিন্ন মেথড, যেমন আর্ট আপনি যেমন কবিতা লিখতে পারেন, কিন্তু সব কবিতা কিন্তু গান হয় না। একইভাবে আপনার সব আইডিয়া কিন্তু বিজনেস হয় না। কারণ কবিতাকে আপনি যদি গানের মডিউলে নিতে চান, কিছু লিঙ্গুইস্টিক ফরম্যাটের ব্যাপার আছে। তো আইডিয়াগুলোকে বিভিন্ন ফরম্যাটে যদি আপনি সাজাতে পারেন, তাইলে কিন্তু সেটা এন্টারপ্রেনারশিপের আইডিয়া এবং সেটা বিজনেস আইডিয়া হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এখন যেগুলো শিখাই, সেখানে সেই ম্যাথডিক্যাল প্রসেস, আইডিয়াকে কীভাবে বিজনেসে রূপান্তর করা যায়, তো অনেকটা সেই রকম আর কি। ভাই, আমি তাহলে মানে আমরা দুইটা কোয়েশ্চেন চলে আসে। একটা প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, মানে আপনি আপনার বিজনেসে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা সেই প্রশ্নে যাব। এরপরে আমরা এই প্রশ্নে আসব যে আপনি কিছু স্ট্রাকচার এবং আইডিয়া কিভাবে আসলে এন্টারপ্রেনারশিপ মানে আসে এবং কখন এটা বিজনেস হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কোয়েশ্চেনে আমরা যাই। জি, একজন এন্টারপ্রেনার তার বিজনেসের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই ইনিশিয়াল স্টেজে আপনি যখন স্টার্ট আপ অবস্থায় থাকবেন, ধরতে পারেন প্রথম 2-3 বছর, অফকোর্স আপনার বিজনেসের জন্য আপনি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি লং রানে আপনি সেই গুরুত্বটাকে ধরে রাখতে চান, তাহলে সেটার বিজনেস হবে না। কেন? আপনাকে প্রগ্রেসিভলি চিন্তা করতে হবে যে আপনি যত দিন আপনি এটার পিছনে আপনি সময় দিবেন, আপনি নতুন কোনো কিছু নিয়ে আর চিন্তা করতে পারবেন না, আপনি ফ্রি থাকবেন না। দ্বিতীয়ত হচ্ছে একটা সিস্টেম যদি ডেভেলপ না করে, সেটা কখনো একটা কোম্পানি হয়তো হয় কিন্তু ইনস্টিটিউশন হয় না। তো সেইটাকে রান করতে গেলে আপনি দেখেন, যদি কোনো একজন এন্টারপ্রেনার অসুস্থ হয়ে যায়,
কি পার্সন রিস্ক নামে একটা খুব ডিসকাশন বিজনেস ওয়ার্ল্ডে হয়, সেটা হচ্ছে এন্টারপ্রেনার নিজে বা ফাউন্ডার নিজে যদি অসুস্থ হয়ে যায় তার কোম্পানি কতটুকু সাস্টেইন করতে পারে। আপনি দেখবেন যে অ্যাপেলের স্টিভ জবস যখন অসুস্থ হয়ে যায়, তার কোম্পানি ড্রপ করে, তার শেয়ার ড্রপ করে অলমোস্ট 8% পর্যন্ত। সেটা শুরুতে 2004 সালে প্রথম যখন সে ধরা পড়ে যে তার অসুস্থ, কিন্তু 2011 সালে উনি যখন মারা যান তখন কিন্তু সেটা ড্রপ করে নেই, সেটা একই স্কেলে চলতেছিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন? সেটা একটা ইনস্টিটিউশন বাই দ্যাট টাইম মানুষের কাছে চলে আসছে যে টিম কুক, দ্য নেক্সট সিইও, হ্যাজ টেকিন ইট ওভার, এবং মানুষের কনফিডেন্সটা তারা উইন করতে পেরেছে। তাইলে আমি যদি আজকে চিন্তা করি যে অ্যাজ অ্যান এন্টারপ্রিনার হাউ ইম্পর্ট্যান্ট আই অ্যাম টু মাই কোম্পানি, আমি যদি বলি যে আমি 6 মাস যদি এখন লিভ নেই, আমার কোম্পানি কি টিকবে? যদি না টিকে, তাইলে বুঝতে হবে আই ডিডন্ট বিল্ড অ্যান ইনস্টিটিউশন, ইট ইজ নো মোর এ কোম্পানি, ইট ইজ নট এ ইকোসিস্টেম আই হ্যাভ ডেভেলপড। স্টিল আই এম অ্যান ওনার, আই এম এ বিজনেস ওনার, বাট এটা আমার বিজনেস কার্ডের মধ্যে সীমাবদ্ধ। আই ডিডন্ট বিল্ড এ বিজনেস। মানে সিস্টেমটা বিল্ড হয়নি। No. Progressively, you have to make yourself less important than your vision. Your vision has to be permanent. That will be carried forward by your team. But you have to become less important to your organization. এবং যতক্ষণ না সেটা হবে ততক্ষণ, আপনি যতক্ষণ কোম্পানির বড় থাকবেন ততক্ষণই সেই কোম্পানি আসলে সত্যিকার অর্থে গুড বিজনেস না, প্রোগ্রেসিভ বিজনেস না। সো এটা হচ্ছে অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য এন্টারপ্রিনার টু হিজ। জি জি, আমরা তাহলে সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসি। যে এই যে আপনি সিস্টেমের কথা বললেন, স্ট্রাকচারের কথা বললেন, এখন অনেক সময় হয় যে আমাদের কাছে কিন্তু ভিন্ন ভিন্ন আইডিয়া আসে, আর যারা হচ্ছে এন্টারপ্রেনার লাইক ইউ, লাইক মি, আমাদের কিন্তু সবসময় বিজনেস আইডিয়া আসতে থাকে। এখন আমরা মানে কোন টাচ স্টোন, মানে কোন পরশ পাথর দিয়ে আমরা চেক করে বুঝতে পারবো যে এইটা আসলে বিজনেস হবে কি হবে না, সেই সম্বন্ধে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আমি এখানে একটা মজার কথা বলতে পারি। ধরেন আপনি যখন কোনো পার্সোনাল লাভ অ্যাফেয়ার্সে জড়ান, কোনো একটা মেয়েকে বা কোনো একটা ছেলেকে আপনার পছন্দ, আপনি যদি যুক্তি দিয়ে বিচার করেন বাই লজিক, আপনি কখনোই সেটা মিলাইতে পারবেন না। এন্ড অফ দ্য ডে আপনি একটা লিস্ট যদি বানান যে আমি কোন বিজনেসটা করব, সেইটা কি আমাকে শেষ পর্যন্ত আমাকে কোনো টাকা বা কোনো উপার্জন আমাকে কি দিবে, সেই নিরিখে যদি আপনি একটা লম্বা লিস্টের প্রত্যেকটা টিক দিয়ে যান, আপনি কখনোই সেটা পারবেন না। বিজনেস তখনই, সেই আইডিয়াটাই বিজনেস হবে যখন হান্ড্রেডস অফ পয়েন্ট আপনি ক্রস দিবেন অথবা টিক দিবেন, লাস্টে গিয়ে সব ক্রস দেওয়ার পর আপনি বলবেন না আমি এটা করতে চাই। লাইক দ্যাট অ্যাফেয়ার্স, আপনি কোনো কিছু আপনার ফেভারে না, আপনার ফ্যামিলি না, আপনি জানেন যে একটা বড় কোনো ঝামেলা আপনি পড়তে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, বাট শেষ পর্যন্ত আপনি কিন্তু আপনার মাথায় সেটাই ঘুরতেছে বারবার। এটা কিভাবে প্যাশনেটের জায়গা থেকে? এই প্যাশনেট এবং পারপাস, আমরা এটাকে পারপাস বলি। শুধু প্যাশন দেওয়া হয় না। যদি কখনো আপনার মনে হয়, আপনি জাপানের ইকিগাই হয়তো সম্পর্কে জানেন, যে প্রত্যেক দিন আপনার সকালে উঠতে হবে একটা নতুন আইডিয়া নিয়ে, যে আইডিয়াটা আপনাকে সকালে উঠতে বাধ্য করবে, আপনাকে লেজি বানাবে না। রাইট। তো সেই ক্ষেত্রে এরকম একটা পারপাস যদি আপনাকে ড্রাইভ করে, যেটা আপনি অ্যাট এনি কস্ট করতে চান, তাইলে সেটা বিজনেস হবে সেই আইডিয়া। যদি আপনি মনে করেন যে না আমি অনলি ফর মানি অথবা অনলি ফর সাম আদার রিজন, যে আমি সমাজে এটা করে এস্টাবলিশ হতে চাই, এটা করতে চাই, নো। আপনি যদি নিজের থেকে মনে করেন পৃথিবীর কেউ আপনাকে রেকগনাইজ না করুক, বাট এই পারপাসটা আপনি সার্ভ করতে চান, ইফ দ্য আইডিয়া ক্যান বি স্ট্রং লাইক দিস, আপনার এই আইডিয়াটাই বিজনেস আইডিয়া হতে পারে। অ্যাবসলিউটলি। ভাই আপনার সাথে একটু আমি অ্যালাইন করি। আমি মার্ক জুকারবার্গের একটা বক্তব্য শুনছিলাম, স্পিচ শুনছিলাম। উনি বলল যে উনি যদি জানতো যে ফেসবুক এরকম হবে তাহলে হয়তো ফেসবুক হইতো না। উনি বলল যে মানে সময়ের পর পর কিন্তু এটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছিল। আপনিও একই কথা বললেন। অনেক বিজনেসই এরকম, অলমোস্ট সব বিজনেসই এরকম। আপনি দেখেন বিজনেসের, যদি কেএফসির কথা চিন্তা করেন, সব বিজনেস শুরু হয় একটা ছোট্ট পরিসরে, তার নিজস্ব জায়গায়। আমাকে অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে ওয়ার উইল উই গেট দি কাস্টমার, ক্যাপিটাল, কাস্টমার, এই দুইটা জিনিস নিয়ে কিন্তু সবাই খুব কথা বলে যারা স্টার্ট আপ করতে চায়। তো যেমন এক্সাম্পল বা যদি আমরা দিই, পৃথিবীর সমস্ত বিজনেস, ফার্স্ট 50 কাস্টমার শুড বি ইয়োর ফ্রেন্ড, ফ্যামিলি, নেইবার্স, কলিগস, হুএভার ইউ নো।
আপনার আশেপাশের লোকজন, মানে ওই জোনটা আপনার জোন, ফার্স্ট 50 কাস্টমার। এখন আপনি বিজনেস ওইগুলোকে আপনি এখন চেক করেন, আপনি এই আলোকে এই স্ট্রাকচারে ফেলেন, আপনি দেখবেন সব বিজনেসেরই ফার্স্ট পরিচিতের 50 মধ্যে কাস্টমার্স একই। আপনার পরিচিতের মধ্যে। ঠিক আছে, তো এগুলো খুবই মানে সুন্দর জায়গা যেগুলো নিয়ে আলোচনা করলে, যেই ব্যাপারগুলো নিয়ে স্টার্ট আপ বা নতুন যারা এন্টারপ্রেনার হইতে চায় তাদের কাছে এই সমস্ত কথাগুলো পৌঁছালে আপনাদের মতো, সেইটা মানে বড় ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে আর কি। অসাধারণ, অসাধারণ। ভাই আমি আপনি যেহেতু একটা এন্টারপ্রেনারশিপ আছে, আপনার হচ্ছে আরএমজি রিলেটেড, গার্মেন্টস রিলেটেড, যেহেতু আপনি গার্মেন্টস রিলেটেড কাজ করছেন, ব্যবসা করছেন, তো ভেরি স্পেসিফিক। আমি আপনার অফিসে গিয়েছি কিংবা আপনার সাথে আমি কিছু বিজনেসও করেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুব নিশ মার্কেট নিয়ে কাজ করেন এবং সেটা হচ্ছে ডেনিমের নিশ মার্কেট। এখন আমি জানতে চাই যে আপনি আসলে এটা কিভাবে করছেন, অথবা আপনার কোন পারপাস ছিল যে না আপনি নিশ মার্কেটেই কাজ করবেন এবং আপনি ডেনিম নিয়ে কাজ করবেন, এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন। প্রথমত আমার প্যাশন ছিল ডেনিমের উপরে। আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম লিভাইজের মাধ্যমে, লিভাইজের সাথে কাজ করে। সেটা ওপেক্স সিনহাতে আমি কেরিয়ার স্টার্ট করি ওই সময়, ব্যাক ইন 2004, 3-4 ওই সময়ে। তো সেইটা একটা প্যাশনের জায়গা। আর নিচ মার্কেটটা হচ্ছে কি, আপনার যে কোনো বিজনেস আপনি স্টার্ট করতে হলে আপনাকে একটা ইউএসপি সেট করতে হবে যে হোয়াই ইউ আর ডিফারেন্ট। কারণ মার্কেটে কম্পিটিশন আছে, মার্কেটে আপনি যখনই যে কোনো বিজনেস করতে চান আপনি দেখবেন যে মার্কেট ইজ ক্রাউডেড, মার্কেট ইজ স্যাচুরেটেড, আপনি কোনো কম্পিটিশন নাই। এরকম ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে ওই যে ফেসবুক বা ইউটিউব, যে নতুন কোনো আইডিয়া নিয়ে আসতে হবে। কিন্তু আমরা তো আসলে সেইভাবে এখানে নতুন আইডিয়া একদম নিয়ে করা কাজ যাবে না, করি না, হ্যাঁ। করি না বা করতে পারি না বিভিন্ন কারণে। তো আপনি যখনই কোনো এস্টাবলিশড আইডিয়া নিয়ে কাজ করতে আসবেন, তখন তারপর আপনাকে একটা ইউএসপি সেট করতে হবে যে আপনি কেন অন্যদের চেয়ে ডিফারেন্ট, হোয়াই কাস্টমার উইল কাম টু ইউ। যে আপনার সেম কোম্পানি এইখানে আছে কিন্তু আপনার কাছেই আসবে। তো আমি দেখলাম যে আমার ইউএসপি আমি সেট করব। ইউএসপি সেট করতে গিয়ে আমি আমার জোনগুলোকে লিমিট করতে চাইলাম। এবং এইখানে আমার ধরেন আমার ফ্যামিলি কিংবা আমার যারা ওয়েল উইশার তারা অনেকেই বললো যে আই এম লিমিটিং মাই বিজনেস স্কোপ অ্যাকচুয়ালি। কিন্তু আমি ওইগুলোতে যাইনি, আমি কারো কথাই কান দিইনি। আমি জাস্ট থিওরিটিক্যালি আমি যাইতে চাচ্ছি যে আমার নিচ মার্কেট আমি বের করব। তো বাংলাদেশে প্রথমত যারা বাইং অফিস স্টার্ট করে তারা চেষ্টা করে যে বাইং অফিস মানে হচ্ছে বাইরের কাছ থেকে একটু অর্ডার নিবে, এখানে নিট হোক, ওভেন হোক, আউটারওয়্যার হোক, সোয়েটার হোক, যেখানেই ফ্যাক্টরি আছে তারা কানেক্ট করে দিবে, শিপমেন্ট মানে করবে, kind of trading কাইন্ড আর অফ কি, ট্রেডিং। হ্যাঁ। এটাই আমাদের রুলস। কিন্তু আমি চিন্তা করলাম না, আমি এখানে আমার এক্সপার্টাইজ ইউজ করতে চাই, Value আমার addition পেশা, করবে। আমার ভ্যালু এডিশন। আমি কাস্টমারকে এটা বলতে চাই, আই এম দ্য মাস্টার অফ সামথিং, নট জ্যাক অফ অল ট্রেড। এবং এইটা আমাকে রাতারাতি কাস্টমারের কাছে আমাকে ডেনিম এক্সপার্ট বানাই দিছে। আমি আমস্টারডামে ডেনিম স্কুল ভিজিট করেছি, দ্য অনলি স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। আমি এফআইটিতে গিয়েছি নিউ ইয়র্কে। আমি এইটার পিছনে এত শ্রম দিয়েছি শুধু এই ডেনিমটা রপ্ত করার জন্যে। আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার কোম্পানিতে যারা কাজ করেছে অসংখ্য মানুষ বাইরে চলে গেছে এখানে কাজ করে। এটাকে আমি একটা স্কুলের মতোই, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার এইচআর জিজ্ঞেস করে যে আমরা যে রিক্রুট করি তারা তারপরে চলে যায়, তো তাদেরকে কীভাবে এটা কন্ট্রোল করা যায়। বলছে কন্ট্রোল করার দরকার নাই তো, ওরা চলে যাবে, নতুন লোক আসবে, নতুন লোক আসলে আবার তার লার্নিং প্রসেসটার মধ্যে আমি কিছু না কিছু আমি ইনপুট দিচ্ছি। কারণ আমার এখানে 1 বছর কাজ করলে সে যখন বাইরে গিয়ে ইন্টারভিউ দেয় তখন তারা বুঝতে পারে যে না, হিয়ার সামথিং। হ্যাঁ, তাইলে এটা তো আমার বেনিফিট, এইটাকে আমি ওইভাবেই দেখতে চাই। তো এই কারণেই আমি আসলে নিজ করতে করতে একটা জায়গাতে এসে আমি দেখলাম যে আমি ডেনিম ছাড়া অন্য কিছু করব না এবং এটাতে আমি মাস্টারিং করতে চাই। সো আমার হোল টিম এটার উপরেই কাজ করতেছে গত 1 যুগ। সো তারা অলরেডি নাও মানে এক লেভেলের মাস্টারিং করতেছে এটার উপরে। সেকেন্ডলি আমি চিন্তা করলাম যে ডেনিম আমি কোন মার্কেটের জন্য করব। বাংলাদেশে আপনি জানেন যে এটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ কান্ট্রি এবং সেইখানে লো কস্ট ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে আমাদেরকে কাস্টমার চিনে, ব্র্যান্ডিংটা এরকম। আমি এইটাকে ভাঙতে চাইলাম। আমি বললাম যে আমি সেই মার্কেটটা সার্ভ করব না, কোনো হাইপার মার্কেট, সুপার মার্কেট ডেনিম আমি করব না। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে।
আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন নেওয়া একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। আমি একটা লেভেলে নিয়ে যেতে চাই। তো তখন আমি কিছু বুটিক ক্লায়েন্ট যারা স্মল কোয়ান্টিটিস বাট হায়ার প্রাইসেস, আমি তাদেরকে in Europe. ইন ইউরোপ, স্পেশালি ইন ইউরোপ। হ্যাঁ। তো ধরেন বাংলাদেশের মার্কেট রেঞ্জ হচ্ছে যদি $8 হয় ডেনিমের অ্যাভারেজ প্রাইস, সেটা 5 থেকে 8 এরকম। আমি শুরু করি 10-এর উপরে এবং 25-30 পর্যন্ত আমরা সেল করতে পারি। সো এইটা আমি বলবো যে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। আমরা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফিকেশনের কথা বলি, সেই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আমরা যেভাবে কাজ করি, এরকম আরও মানুষ আগায় আসলে হয়তো একসময় আমরা ওয়ার্ল্ডে লিডিং গার্মেন্টস এক্সপোর্টার হিসাবে, মানে ভ্যালু অ্যাডেড আইটেম এক্সপোর্টার হিসাবে নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারবো ইনস্টেড অফ হোয়াট উই আর ডুইং নাও, যে লেবার ইন্টেন্সিভ কান্ট্রি। অ্যাবসলিউটলি না, আই ক্যান ইকো উইথ ইউ। সেটা হচ্ছে যে আমি একটা শ্রীলঙ্কান কোম্পানিতে চাকরি করতাম। তো আমি দেখলাম যে আমরা যেটা করতাম, যদিও ওদের ফ্যাক্টরি শ্রীলঙ্কাতে ছিল, বাংলাদেশে ছিল, ইন্ডিয়াতে ছিল, ওরা বাংলাদেশ থেকে অর্ডার নিত না। গার্মেন্ট গ্রুপ ওরা অর্ডার নিত শ্রীলঙ্কাতে, মানে হাই এফওবিতে, এবং বাংলাদেশে হচ্ছে সাবকন্ট্রাক্ট করাইতো। এটা অনেকেই ইন্ডিয়াতেও এরকম হ্যাঁ, করতেছে এখন। তার মানে হচ্ছে ব্র্যান্ডিংটা শ্রীলঙ্কার হচ্ছে, Right. কিন্তু প্রোডাকশনটা বাংলাদেশে হচ্ছে। কিন্তু বাংলাদেশকে যদি হাইলাইট করে ও যদি অর্ডারটা নিতে যায়, সেক্ষেত্রে কিন্তু সে এই প্রাইসটা পাবে না। না, তো আপনি কিন্তু একেবারে আমি বলবো যে বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা বাংলাদেশের থেকে সেটাকে চেঞ্জ করে দিয়েছেন। সেটা অনেক চ্যালেঞ্জিং অবশ্য। হ্যাঁ। এই জার্নিটা খুব ইজি না, কারণ আমি শুরু করেছি অবশ্য একটা ডিটারমিনেশন নিয়ে, মাথায় নিয়ে, কিন্তু সেই জার্নিটা যে এত কঠিন হবে সেটা কিন্তু বুঝতে পারি নাই। ধরেন আমি যে প্রোডাক্টটা সেল করলাম কাস্টমারের কাছে, আমি কিন্তু স্যাম্পল রিপ্রেজেন্ট করে আমার এক্সপার্টাইজের দিয়ে আমি কিন্তু কথা বলে অর্ডারটা নিয়ে নিলাম। কিন্তু এইখানে এসে আমি দেখলাম যে যেইখানে সেটা প্রোডাকশন করব, যেই ফ্যাক্টরিতে, তারা সেটা সম্পর্কে কতটুকু যত্নবান। হ্যাঁ, সেটা কিন্তু খুব আপনাকে বুঝতে হবে যে আপনি $20 মার্কেট সার্ভ করতেছেন $8 জায়গায়। যে ফ্যাক্টরি $8 করে অভ্যস্ত, তাকে আপনি $20 দিলেও সে কিন্তু $8 ক্যাপাসিটি দিয়ে এই কাজটা করবে। রাইট রাইট রাইট। ফলে আমরা কিন্তু বারবার স্ট্রাগল করছিলাম। এক পর্যায়ে আমাদেরকে ফ্যাক্টরি বানাইতে হইলো। সেই ফ্যাক্টরি বানানোর ক্ষেত্রে আমরা যখন ওয়ার্কার নিয়ে আসলাম, সেই ওয়ার্কার আমরা যে মডিউলে, ধরেন যে একটা টার্কিতে ফ্যাক্টরি কীভাবে কাজ করে, ইটালিতে একটা ফ্যাক্টরি কীভাবে কাজ করে, আমরা তো সেই লেভেলের প্রোডাক্ট সেই প্রাইসে সেল করতে যাচ্ছি, তাহলে আমাদের প্রোডাকশন প্রসেস সেরকম হবে, ওয়ার্কারের এফিসিয়েন্সি সেরকম হবে। সেই ওয়ার্কার তো একটা প্রসেসের বাইরে সেকেন্ড প্রসেসর করতে চায় না। তো আমাদের 6 মাস লাগছে প্রায় 1000 ওয়ার্কারের ট্রায়াল দিয়ে 50 জনকে বের করতে। সো উই হ্যাভ স্পেন্ড আ লট অফ মানি, আ লট অফ টাইম, এবং আমরা সেটা করার জন্যে, মানে এই জন্যই বলি, বিজনেস আপনাকে যদি সেই ডিটারমিনেশন না দেয়, সেই একটা পারপাস যদি আপনাকে ড্রাইভ করতে না শেখায়, তাহলে সেটা আলটিমেটলি বিজনেস হয় না শেষ পর্যন্ত। আমার এই ফ্যাক্টরি 5 বার মরে যাওয়ার কথা, এবং অনেকে ট্রাই করেছে ছোটো ফ্যাক্টরি, অনেক বড় বড় গার্মেন্টস ওনারা চিন্তা করছে ওয়াই নট টু ডু ইট, বিকজ এটার প্রাইস ভালো। তারপর আপনি জানেন যে সেলসম্যান স্যাম্পলের জন্য একটা বিশাল প্রেশার থাকে ফ্যাক্টরির উপরে। তারা চাইছে যে ছোট্ট একটা লাইন করে সেটা থেকে সাইজ সেট এবং সেলসম্যান স্যাম্পল বের করে প্রফিটেবলি একটা লাইন চালানো যায় কিনা। অলমোস্ট এভরিবডি ফেইল্ড। সেইখানে এরকম এভিডেন্স থাকার পরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করে গত 5 বছর আমার ফ্যাক্টরি টিকে আছে। দ্যাট মিনস উই ডিড সামথিং। হ্যাঁ, রাইট রাইট, অ্যাবসলিউটলি। সো ইনশাআল্লাহ ইন ফিউচার উই হ্যাভ প্ল্যান। ইভেন আমি আপনার অফিসে গিয়েছি, যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আপনার পুরো অফিসটা মানে ইটস রিপ্রেজেন্ট সামথিং। যে আমি যদি বলি যে ইন্টেরিয়র ডেকোরেশন, দ্য ওয়ে ইউ ডেকোরেটেড ইউ স্যাম্পল, মানে যেভাবে শো করছেন, কিংবা ভিন্টেজ ডিজাইনস ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ভালো একটা আর্টিস্ট কিংবা ইন্টেরিয়র ডিজাইনার এগুলো করেছে। All are the part of I'm glad that you liked it, but all are the part of our branding.
আমাদের অফিসে এসে অনেক কাস্টমার এরকম বলে, আমাদের প্রোডাক্ট দেখে বলে। ইভেন যখন আমরা ফেয়ারে যাই, দ্য ফার্স্ট আপনি জানেন যে প্যারাসুকো এখানে আমার সাথে কথা বলেছে স্টুডিওতে, তো উনি প্রথম দেখে আমাকে বলছিল, নট ইউ নর ইউর প্রোডাক্ট লুক লাইক বাংলাদেশি। সো দ্যাট ওয়াজ এ বিগ কমপ্লিমেন্ট ফর মি। সে আমাকে দেখতেও বাংলাদেশের মতন লাগে না, আমার প্রোডাক্টও না। সো ইট ওয়াজ হিউজ। এবং আমরা সেটাই চেষ্টা করি যে ওভারঅল বাংলাদেশের যে প্রোডাক্টের যে বা যে লুক, সেটাকে আমরা ভেঙে দিতে চাই। তো ছোট্ট পরিসরে হইলেও আমরা চেষ্টা করেছি এবং সেটা প্যারাসুকো সম্বন্ধে যেহেতু বললেন আপনি কমেন্টটা, ওর সম্বন্ধে যদি আপনি বলেন, সে কে? প্যারাসুকুকে বলা হয় যে ওয়ান অফ দি পায়োনিয়ার ইন ডেনিম ইন্ডাস্ট্রি। তাকে ওয়ার্ল্ড ওয়াইড বলা হয় যে স্ট্রেচ লেজেন্ড এবং স্ট্রেচ ডেনিমের জনক বলা হয়। যদিও সেটা উনি প্যাটেন্ট করে নাই ওই বয়সে, তারপরে সেটা অন্য কেউ প্যাটেন্ট করে তাকে, কিন্তু তাকে তার নাম অবশ্যই উইথ রেসপেক্ট ডেনিমের হিস্ট্রিতে ওনার নাম মানুষ স্মরণ করে ওনাকে। তো আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় একটা পর্যায়ে, এবং বাংলাদেশে উনি আসার পরে আমি একটা পডকাস্ট ওনাকে দিয়ে জাস্ট ইন্টারভিউ নেওয়ার মতো, উনি 2 ঘন্টা আমার সাথে কথা বলেছে। দ্যাটস হিউজ। কারণ ওনার ইউটিউবে আপনি অনেক সাক্ষাৎকার ওনার পাবেন যেগুলোতে অনেক বড় বড় সেলিব্রিটি হিসাবে ওনাকে মানুষ ডাকে এবং চিনে বিভিন্ন জায়গাতে। সেইখানে আমাকে সেই সময়টা উনি দিয়েছেন পার্সোনালি, এবং আমার ফ্যামিলিকে। উনি আসার সময় আমার ফ্যামিলির জন্য উনি নিজ হাতে বানানো খাবার নিয়ে আসছে, উনি এবং ওনার ওয়াইফ। সো দ্যাটস অল অ্যামেজিং। সো এইটা হয়েছে, আমি শুধুমাত্র যে একটা জিনিস নিয়ে কাজ করি, ডেনিম নিয়ে কাজ করি দীর্ঘ সময় ধরে, এই কারণে এক ধরনের এক্সপার্টাইজ আমার মধ্যে ওনারা দেখেছে। এবং আলটিমেটলি এটা কিন্তু একটু আমাকে ডিফারেন্সিয়েট করে এইভাবে, কাস্টমারও যখন লাগেজ খোলে কোনো একটা বাইং অফিসে এসে, সেটা থেকে যাই বের করে সবই বলে যে আমি এটা পারবো, আমি এটা করবো, আমি এটা করবো। বিজনেস ওনাররা আমার এখানে যখন তারা এটা খুলতে চায়, তখন আমি বলি না, এটা আমার না, এটা আমার না, এটা আমার না, এটা আমার আপনি না করে, আমি সব না করি। হ্যাঁ। এবং আমার যেটা পছন্দ হয় আমি সেটা বলি। সো আমি আসলে, আমার কাছে মনে হয়েছে যে ইউ ডোন্ট হ্যাভ টু চেজ মানি ইন বিজনেস। মানি ইজ এ কনসিকুয়েন্স অফ ইউর গুড ওয়ার্ক, বাই প্রোডাক্ট। সো আই ওয়ান্টেড টু মেক সাম ডিফারেন্স, এবং সেটা আমি করতে পেরেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কিছু কিছু জায়গাতে সেটা করতে পেরেছি। অসাধারণ। আমি আরেকটা আপনাকে ভিন্ন একটা কোয়েশ্চেন করব। যেটা হয় যে আপনি যখন একটা বিজনেস চালাচ্ছেন অ্যাজ এ এন্টারপ্রেনার, তারপরে হচ্ছে যে আপনার যেটা হয় যে আপনার স্ট্রেস যায় মানসিক এবং শারীরিক। তো সেই ক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এবং যখন এটা আসলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি হয়, আমার মনে হয় যে প্রেশারটা অনেক বেশি, স্ট্রেসটা অনেক বেশি, ওভারঅল ফর মেনি ফ্যাক্টরস। তো একজন বিজনেসম্যানের অথবা একজন এন্টারপ্রেনারের তার হেলথ ইস্যুটা আসলে এখানে কতটুকু ইম্পর্টেন্ট উইথ দ্য বিজনেস? লাইক এটা কি আসলে বিজনেস ভালো হওয়ার সময় তার হেলথ ভালো থাকছে, বিজনেস খারাপ হওয়ার সময় তার পার্সোনাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে, এরকম কি কোনো ব্যাপার আছে কি না? আপনি কিভাবে দেখছেন? স্ট্রেস ইজ সামথিং ইউ ক্যানট অ্যাভয়েড। আপনি অ্যাজ এ হিউম্যান বিং, আপনি যদি একমাত্র মনে করেন, ধরেন একটা সায়েন্টিফিক এভিডেন্স দিই, বায়োস্ফিয়ার 2 নামে আমেরিকাতে অ্যারিজোনাতে বোধ হয় একটা বেশ সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে, সম্ভবত 1987 থেকে 89 পর্যন্ত সেটা ছিল, এখনও সেটা আছে, মানুষ সেটা দেখতে যায়। তো সেইখানে ওরা চাইছিল, বায়োস্ফিয়ার 2 বলার অর্থ হচ্ছে, বায়োস্ফিয়ার হচ্ছে আমাদের এই পুরো পৃথিবী, এটা বায়োস্ফিয়ার 1। তো ওরা সেম একটা পৃথিবী বানাইতে চেয়েছিল, যেটা গ্লাস এবং আপনার স্টিল স্ট্রাকচার দিয়ে সেটা একদম সিল করা। তো যদি মঙ্গল গ্রহে কখনো গিয়ে এরকম একটা ঘর বানায় মানুষ থাকতে পারবে কিনা, এরকম রিসার্চ, ওরকম একটা যে মানুষ এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে কিনা, একটা প্রোটোটাইপ। তো সেইটা বোধ হয় 3.5 একরের মতো জায়গাতে ওরা এরকম বিশাল একিয়ে করে, সেখানে 8 জন লোক 2 বছর ছিল। সেটার একটা খুব ইম্পর্ট্যান্ট আউটকাম হচ্ছে, সেখানে যে গাছগুলা তারা মানে গ্রো করার জন্য লাগিয়েছিল, সেই গাছগুলো আসলে গ্রো করে নাই, তারা পড়ে যাচ্ছিল। তারা টল হয়েছে, দে হ্যাভ বিন লাইক রেগুলার গাছের মতোই তারা বড় হয়েছে, কিন্তু ওরা টিকে থাকতে পারতেছিল না, পড়ে যাচ্ছিল। তারপরে সেটা তারা আবিষ্কার করলো
যে আমাদের যে যে এই পৃথিবীতে যে গাছ, সেই গাছ যদি বায়ুশূন্য অবস্থা থাকে, মানে বাইরের যে ঝড়, যে উইন্ডের সাপেক্ষে সে তার শিকড়গুলোকে বিস্তৃত করে। তার আপনি দেখবেন যে কোস্টাল এরিয়াতে গাছ একরকম শিকড় হয়, বাইরের এরিয়াতে তার একরকম হয়, সুন্দরবনের গাছের শিকড় একরকম। রাইট রাইট তো তার ক্যাপাসিটি সে বিল্ড করে কোথায়? তার উইন্ডের on the সাপেক্ষে, situation. বেসড অন দ্য চ্যালেঞ্জেস Challenges. হি ইজ রিসিভিং, এবং ওয়েদারের জন্য ওয়েদারের জন্য। তো আমাদের লাইফ তখনই ধরেন যদি আমরা মনে করি যে উইদাউট স্ট্রেস একটা লাইফ হবে, সেই লাইফ তো লাইফ না। সেটা ওই যে সেই উইন্ড না থাকলে সে গাছ যেরকম পড়ে যাবে, আমাদের স্ট্রেস না থাকলে লাইফটা এরকম। স্ট্রেস জিনিসটা কি? ধরেন কোনো একটা পয়েন্টে আপনি আছেন, আপনাকে নেক্সট পয়েন্ট এটা টান, ধরেন কাপড় নাড়ার জন্য যে দড়িটা টানানো হয়, হ্যাঁ, এটা স্ট্রেস। রাইট রাইট আপনি যদি এটাকে ঢিলা করে দেন, কাপড়টা আপনি ঠিক মতো থাকবে না। নাড়তে পারবেন না, থাকবে না। সো আমাদের লাইফটা এরকম একটা কন্ট্রোলড স্ট্রেস, কন্ট্রোলড উইন্ড হ্যাজ টু বি দেয়ার আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য। এন্টারপ্রেনাররা প্রত্যেক দিন গ্রো করে। আপনি যদি আজকে গ্রো করা বন্ধ করে দেন, আপনি কালকে ড্রপ করবেন। ইভেন এটা ইয়ের মতো, ধরেন এই যে ক্রিকেট খেলার মতো, আপনি একটা বলে রান নিলেন না, আপনি যে যা রান আছে তাই রইলো, আপনি কিন্তু সমান না, আপনি কিন্তু কমে গেলেন, আপনি পিছনে চলে আসলেন, হ্যাঁ, তখন পরে আরো স্ট্রেস বেশি হয়ে যাবে। স্ট্রেস বেশি হবে। তার মানে প্রত্যেক দিন আপনাকে যদি গ্রো করতে হয়, তাহলে আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু স্ট্রেস নিতে হবে। স্ট্রেস মানে হচ্ছে আনকমফোর্টেবল এরিয়াকে কমফোর্টেবল করা। আপনি যদি দেখেন যত অ্যাথলেট আছে দুনিয়াতে, হ্যাঁ, আপনি মেসিও যখন পেনাল্টি কিক নেয়, সে কিন্তু 3টা শ্বাস নেয়। মানে সেও স্ট্রেস ক্রিস্টিয়ানো রোনালদো পর্যন্ত 3টা শ্বাস নেয় এবং তারপরে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকায়, নির্দিষ্ট একটা অ্যাকশনে যায়। তো এগুলো কিন্তু পান্তাবাদ না যে সে গেল আর একটা শুট নিয়ে নিল। সো এই স্ট্রেসটা আমরা যদি না নেই, তাহলে আসলে অন্টারপ্রেনারশিপ হয় না। সো লিমিটেড স্ট্রেস, কন্ট্রোল স্ট্রেস হ্যাজ টু বি দেয়ার, এবং এটাকে অ্যাভয়েড করার আসলে কোনো রাস্তা নেই। যারা বলেন যে ইভেন আপনার পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফের মধ্যে একটা ব্যালেন্স দরকার, দ্যাট অলসো ফুললি নট ট্রু, ইট ইজ ইনকমপ্লিট। বিকজ আপনাকে বিজনেস আইডিয়া এবং বিজনেস যে ধরনের এক্সাইটমেন্ট আপনাকে এরকম একটা জায়গায় রাখবে সবসময়, যে আপনার 24 আওয়ার্স আপনার নতুন আইডিয়া, আপনার নতুন এক্সাইটমেন্ট, ইভেন একটা সিম্পল প্রোডাক্ট কালকে আপনার আসতেছে, আপনি সেটার জন্য রাত্রে ঘুমাইতে পারবেন না। আপনি যদি সত্যিকার অর্থে সেটাকে ভালোবাসেন আপনার বিজনেসকে, তাহলে পার্সোনাল লাইফে আপনি এটার ব্যালেন্স কেমনে করবেন? আপনি যদি 24 আওয়ার্স কোনো একটা আইডিয়ার মধ্যে ডুবে থাকতে চান, বা ডুবে না থাকলে আপনি স্বস্তি পাচ্ছেন না, তাইলে সেটা স্ট্রেস ফ্রি লাইফ বা বিজনেস ওনার ক্যানট বি এ স্ট্রেস ফ্রি পারসন। এটা তো ভাইয়া তাহলে অনেকটা ওই আর্টিস্টের মতো, যে হচ্ছে সে একটা ছবি আঁকছে অথবা একটা প্রোডাক্ট সে প্রডিউস করছে, বানাচ্ছে, তো যতক্ষণ না পর্যন্ত এটার পারফেকশন আসতেছে, রাইট, সে কিন্তু স্বস্তি ফিল না করতে না, পারতেছে অবশ্যই না, এবং সবসময় এটা নিয়ে কাজ করছে, সবসময় কাজ 24 আওয়ার। আপনিও দেখেন, আপনি একজন বিজনেসম্যান, আপনি দেখেন কোনো একটা আইডিয়া, কোনো একটা নতুন ইনোভেশন, নতুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে কাজ করতেছেন, ইভেন নতুন কোনো কাস্টমারের কাছে যাচ্ছেন, আপনি দেখেন 24 আওয়ার্স আপনার মাথায় সেটা কাজ করে। আপনি ইচ্ছা করলে ঘুম ছাড়া হ্যাঁ, আপনি বাকি কখনোই আপনি সেটা থেকে রিলিফ অ্যাভয়েড করতে পারতেছেন না। Right. তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে কি? হোয়াট? ট্রু ট্রু ট্রু। এগুলো হচ্ছে বানানো, এগুলো হচ্ছে Right. যারা একবার হয়ে গেছে বড়, তারা এখন অনেক কিছু বলতে পারে, বাট আলটিমেটলি এটা রিয়েলিটি, আমাকে মনে হয় যে রিয়েলিটিটা সাপোর্ট করে না। রাইট ভাই, আপনি একটা খুব সুন্দর কথা বলছেন, যে আপনি বলছেন যে কমফোর্টেবল উইথ ডিসকমফোর্ট অর আনকমফোর্ট, রাইট? সো কমফোর্টেবল উইথ ডিসকমফোর্ট। এখন এই ব্যাপারটা কি এরকম যে ধরেন একজন মানুষে হয়তো $1 মিলিয়ন টার্নওভার তার আছে, তো সেই যেই ধরনের ডিসকমফোর্ট ফিল করছে, এখন সে যখন আবার তার ক্যাপাসিটি বাড়ানোর পরে $100 মিলিয়ন যাচ্ছে অথবা $1 বিলিয়ন যাচ্ছে, তখনও তো সে আসলে ডিসকমফোর্টের মধ্যে পড়ছে। অ্যান্ড এইটা কি আসলে স্কিল গ্রো করতে করতে ওখানে যাবে, নাকি আসলে প্রত্যেকটা জায়গায় যে স্ট্রেস, এটা আসলে একই ধরনের স্ট্রেস? এটা আপনি কিভাবে দেখছেন? এইটা ধরেন আমি আপনার ফ্রি সোলো নামে একটা ডকুমেন্টারি আছে, ফ্রি সোলো। এটা হচ্ছে অ্যালেক্স হনল্ট নামে এক আমেরিকান ভদ্রলোক, ও হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার, এবং উইদাউট রোপ, রকি মাউন্টেন স্পেশালি, যেগুলো খুব খাড়া,
একদম 90 ডিগ্রি খাড়া মাউন্টেনে উইদাউট রোপ সে উঠে। তো এটা হচ্ছে তার এক্সপার্টাইজ। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা তো একটা ফিয়ারফুল জব, সেটা কীভাবে করে। তো তার উত্তরটা খুব মানে জগৎ বিখ্যাত হয়ে গেছে যে ও প্রত্যেক দিন আনকমফোর্টেবল একটা এরিয়াকে সে নিজের কমফোর্টেবল এরিয়াতে জোনে নিয়ে আসে। সো প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন সে গ্রো করে এরকমভাবে যেটা আমার কাছে আনকমফোর্টেবল মনে হচ্ছে সেটা তার কাছে কিন্তু কমফোর্টেবল। হি ইজ বিল্ডিং হিমসেলফ লাইক দিস। সো প্রত্যেক দিন একটু একটু করে যদি মানুষ গ্রো করে, দেন আপনার $1 বিলিয়ন or $1 মিলিয়ন। আমরা ছোটোবেলায় শুনছিলাম কি একজন আমাকে বললো আর কি, বলছিল কোনো এক মুরব্বী যে একটা একটা ছোট বাছুর প্রত্যেক দিন একটা খাল পার করতেছে কেউ একজন সেকে নিয়ে। তো বাছুরটা যেদিন হয়েছে সেদিন করলো, তারপরের দিনে করলো। প্রত্যেক দিন সে যতটুকু বাড়ে ততটুকু পর্যন্ত সে কিন্তু স্ট্রেসটা নিতে পারতেছে। আপনি যখন দেখবেন যে ঠিক সেটা 6 মাস পরে যে বাছুরের যে সাইজটা হয়েছে সেইটাও সে পারতেছে, হঠাৎ করে আপনি দেখলে মনে করবেন যে এটা কেমনে সম্ভব। কিন্তু সে প্রত্যেক দিন আনকমফোর্টেবল এরিয়াকে তার কমফোর্টেবল জোনে নিয়ে আসছে এবং সেইভাবেই সে এটা সম্ভব করতে পেরেছে। সো ইটস কাইন্ড অফ লাইক স্কিল বিল্ডিং, ক্যাপাসিটি বিল্ডিং, প্রত্যেক দিন গ্রো করতে। কারণ একজন মানুষ তো জিমে যাওয়ার পরই তার বড় একদম বাইসেপ হবে না, না, এটা আস্তে আস্তে স্ট্রেস দিতে 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 একটা সময়ই হবে। তার মানে অনেক বড় বিজনেসম্যানরাও কিন্তু ওই স্ট্রেস নিতে নিতে শিখে হ্যাঁ, এবং তার যেসব কি বলে ডিসকমফোর্ট অথবা আনকমফোর্টেবল এরিয়া আছে সেগুলোকে সে আয়ত্ত করে, এটাই মানে কমফোর্টেবলের মতো বিলিটির মধ্যে নিয়ে আসে। তারপরে হচ্ছে তার জন্যে ধরেন একটা একটা কোম্পানি যখন বিল্ড হয় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওনার সেই স্ট্রেসটা নেয়, তারপরে কিন্তু সেটা ইনস্টিটিউশন, তারপরে সেটার সাথে সেটার সাথে তার টিম, সেটার সাথে তার কাস্টমার বেস, তার রেপুটেশন, এগুলো সব কিন্তু কাজ করে, তার শেয়ার হোল্ডার্স। তো সেটা যখন ইকোসিস্টেমে চলে গেল তখন কিন্তু আবার নতুন জায়গায় সে কিন্তু আবার স্ট্রেস নিচ্ছে। ওই স্ট্রেসটা কিন্তু আর সে নেয় না, মানে আমার জায়গাতে যেটা মনে হয়। যেমন আমার কোম্পানিতে আমি নতুন যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করি সেইগুলোতে আমি স্ট্রেস নেই। পুরনো কোম্পানির স্ট্রেসগুলো কিন্তু আমার অনেক স্টেক হোল্ডার আছে যারা সেগুলো ভাগ করে নিয়ে যায়। সো সেইখানে স্ট্রেস কমে। সো এইটাই বললাম যে ওয়েন ইউ মেক ইউর সেলফ লেস ইম্পর্টেন্ট ইন ইউর অর্গানাইজেশন, it means the organization is building to an institution. আমি ভাই কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, বইটার নাম হচ্ছে বাই ব্যাক ইউর টাইম। তো বাই ব্যাক ইউর টাইম, হি ইজ লাইক অলমোস্ট $1 বিলিয়ন তার টার্নওভার। তো সে একটা কথা বলেছে, সে বলেছে যে ইউ হায়ার পিপল, লাইক আপনি অন্যজনকে হায়ার করছেন এই কারণে যাতে করে আপনি আপনার টাইমকে ফ্রি করছেন। মানে ইউ আর নট হায়ারিং সামওয়ান টু গ্রো ইউর বিজনেস, রেদার ইউ আর হায়ারিং সামওয়ান টু বাই ব্যাক ইউর টাইম। This is true. এটা সম্বন্ধে যদি আপনি বলেন। Absolutely true. আমাদের এখানে এটা মানে খুবই চমৎকার একটা কথা। সমস্যা হচ্ছে কি আমাদের এখানে হায়ারিং প্রসেস এবং আমাদের এখানে সেই ডেডিকেটেড পিপল পাওয়া একটু কঠিন। ধরেন এইখানে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো চলতেছে সেগুলো কিন্তু ওনার সরাসরি এখানে বসে না। কিন্তু আমরা এখানে মনে করি যে আমার একটা ছোট্ট দোকান হইলেও আমি যদি না বসে সেটা চলবে না। এটা আমাদের একটা ভুল ধারণা। ভুল ধারণা এই কারণে যে আমরা নিজের কাজটুকু ছাড়তে জানি না, অথবা আমরা সেই রাইট পার্সনটা পাই না, বিল্ড আপ করতে পারি না যে হ্যান্ড ওভার করা যায়। লোকাল কোম্পানির আমরা যারা ধরেন ছোট কোম্পানি যাদের, তাদের জন্য সেটা আরও অনেক ভয়াবহ ব্যাপার। কেননা আপনি দেখেন, যদি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি চিন্তা করি যে আমি আমার সেকেন্ড ম্যান এখানে কাউকে এমপ্লয় করব, তো সেই সেকেন্ড ম্যান যদি ডিজার্ভিং হয় তাহলে এখানে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু আছে। সে ডিজার্ভিং হইলে একটা লোকাল কোম্পানি কিংবা আমার লেভেলের লোকাল কোম্পানিতে সে আসবে না। যেটা ধরেন $10 মিলিয়ন টার্ন ওভার কোম্পানি, $100 মিলিয়ন $200 মিলিয়ন টার্ন ওভার কোম্পানি কিন্তু এখানে আছে। তো তাকে তো ওরা হায়ার করবে। সো আমি সেটা নিতে পারতেছি না। কিন্তু আমার এখানে ওইরকম একটা ইকোসিস্টেম আমাকে আমার সীমাবদ্ধতার মধ্যেই আমাকে গড়ে তুলতে হবে। সেটা অনেক ক্ষেত্রে আপনার পরিচিত, আপনার অপরিচিত, যেই হোক আপনাকে সেটা ট্রেন আপ করতে হবে। আমরা সেই এনভায়রনমেন্ট, আমরা কালচারটা এখানে তৈরি করতে পেরেছি। আমার কোম্পানিতে মেইন 5টা পিলারের মতো কাজ করে আমাদের, যেমন কোয়ালিটিতে একজন, প্যাটার্নে একজন, মার্চেন্ডাইজিংয়ে একজন,
ব্যাংকিংয়ে একজন, প্রোডাকশনে একজন, এরকম 5টা পিলার আমরা আমাদের কোম্পানিতে বিল্ড করতে পেরেছি, যারা অলমোস্ট 10 বছর ধরে আমাদের সাথে কাজ করে। এবং তাদের অনেকের লিমিটেশন আছে এবং ছিল, এখনও আছে, কিন্তু সেই লিমিটেশনটা আমরা প্রায়োরিটি দিই না। আমরা তাকে পারপাসফুলি আমরা কোম্পানির একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে কাউন্ট করি, এবং সেই ট্রেনিংটা সে নিয়েছে এবং এই কোম্পানির প্রতি তার ডেডিকেশনটা সে তৈরি করতে পেরেছে। এখানে আমার একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আপনি বলেছেন মার্চেন্ডাইজিং, রাইট, বাট নট মার্কেটিং। নো, মার্কেটিং ইজ মি। রাইট, আমি এই কোয়েশ্চেনে আসতে চাচ্ছি। আপনি যখন বলতেছেন মার্চেন্ডাইজিং প্যাটার্ন, আমি বুঝতে পেরেছি, বাট আপনি যদি এখন ধরেন আরেকটা অর্গানাইজেশন ওপেন করতে চান, তাহলে তো এই যে আপনি যে মার্কেটিং করতেছেন, আপনি নিজে মার্কেটিং করছেন, তো এইটাকে তো আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। Like if you want to buy back your time, then you have to hire someone who will take care of your marketing. তো এইটার সম্বন্ধে আপনার প্ল্যান কি? আমার প্ল্যানটা খুব স্পেসিফিক। আমি কিন্তু একটা জায়গাতে কোম্পানি খুব বড় করতে চাই না। আমার ধরেন $10 মিলিয়ন টার্নওভারের মধ্যে আমি চাই যে আরও এক্সিলেন্সি, আরও এক্সিলেন্ট সার্ভিস কীভাবে দেওয়া যায়। এই জন্য আমরা কাস্টমারের হান্ট করি না, খুব কম। আমরা ইভেন আমাদের কাস্টমার নাম্বার অফ কাস্টমার্স অনেক বেশি ছিল, সেটা সার্ভিস দিতে সমস্যা হচ্ছিল, আমরা সেটাকে অলমোস্ট অর্ধেকের নিচে নামে এনেছি। এটার প্রথমত কারণ হচ্ছে যে আমার এক্সিস্টিং কাস্টমারের যদি সার্ভিস ঠিক থাকে, তাইলে সেইটাই সবচেয়ে বড় মার্কেটিং। আমরা কাস্টমারের ক্যাপাসিটি বিল্ড করি। আমরা এর মধ্যে অনেকগুলো MOU সাইন করেছি বিভিন্ন কোম্পানির সাথে ইউরোপে। তারা আমাদের সাথে নানানভাবে কাজ করে। আমরা ফ্যাব্রিক সাপ্লায়ারদের সাথে MOU সাইন করেছি। সো এইগুলোতে আরও বেশি ইনভলভ করে আমরা আমাদের কোম্পানির যে মানে কলেবরটাকে ছোট করে নিয়ে আসছি। একটা বিজনেসে আমি আর বেশি ফোকাস করতে চাই না, এটাকে বড় করতে চাই না। আর বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমার হিসেবে, অনেক মানুষ অনেক কথা বলে, আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে সামহাও ওটা তো ডেক্লাইনিংয়ে যাবে কোনো না কোনো সময়ে। আপনি ইচ্ছা করলেই 40 বছর 45 বছরের পুরনো একটা ইন্ডাস্ট্রি 150 বছর আপনি রাখতে পারবেন, এটা কখনোই হয় নাই কোথাও। তো এটা যদি ডিক্লাইনিংয়ে যায়, তাহলে আমার নেক্সট জেনারেশন এই বিজনেসটাকে কোনভাবে ধরবে, সেটা একটা ব্যাপার। এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমরা তো একটা জায়গাতে গ্রো করেছি, আমাদের 2টা জি নিয়ে কাজ করতে হয় জীবনে। একটা জি হচ্ছে গ্রো, আর একটা জি হচ্ছে গিভ। আমার মনে হয় এখন গিভ জায়গাটাতে কিছু কাজ করার ব্যাপার আছে, এবং সেইখানে আমার কমিউনিটি, যেখানে আমি বড় হয়েছি, আমার ভিলেজ, আমার ধরেন এনভায়রনমেন্ট, আমার রিভার, এই জায়গাগুলোতে এখন আমরা নতুন কাজ করা শুরু করেছি গত 5 বছর ধরে। এবং আমি আমার রিটায়ারমেন্ট প্ল্যানও অলরেডি সেইভাবে রেডি করা। আমি 5 বছর ধরে কিন্তু রিটায়ারমেন্টের কাজ করতেছি, যে আমি রিটায়ার করলে কি করব। আমাদের এখানে সবাই নিজের কেরিয়ার নিয়ে যতটুকু ব্যস্ত থাকে, রিটায়ারমেন্ট নিয়ে সেই ব্যস্ততা থাকে না। ফলে অল অফ এ সাডেন তারা ডিসকভার করে যে দে আর নোবডি, দে হ্যাভ নো ফ্যামিলি, দে হ্যাভ নো রিক্রিয়েশন, নাথিং। হসপিটাল টু বাসা, বাসা টু হসপিটাল। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, আমি গত 5 বছর আগেই, করোনার ঠিক পর থেকেই শুরু করেছি যে আমি রিটায়ারমেন্টে আমি কী হব, কী করব, সেইটা এখন আবার টার্নিং টু এ নিউ বিজনেস। So that I'll speak again maybe in another occasion if I have. Okay, but if you like share like few of highlights, like what is all about? It's kind of আমি ধরেন আমি রিটায়ারমেন্টে কোন জায়গাতে আমি প্রেফার করব, যে আমি আমার লাইফটা কোথায় সেট করব। আমি তো 30টার বেশি কান্ট্রিতে গিয়েছি, এবং বিভিন্ন জায়গায় নিজের ফ্যামিলি ভবিষ্যতে সেটেল করা অথবা নিজের বিজনেস সেটেল করার ব্যাপারে অনেক চিন্তাভাবনা করেছি, যেটা সবাই করে সুযোগ থাকলে। তো আপনি ধরেন যে কোনো পোল্যান্ডে অথবা গ্রিসে আপনি ইচ্ছা করলেই কিন্তু গোল্ডেন ভিসা প্রোগ্রামে যাইতে পারেন। খুব বেশি টাকার ব্যাপারও না, 2-2.5 হাজার ইউরোর মতো লাগে, 2-2.5 লাখ ইউরো, সরি। তো সেইটা ইনভেস্ট করা খুব একটা ডিফিকাল্ট কিছু না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওইখানে থাকলে আমি কি হ্যাপি হব, যে ওই সমুদ্রের নীল সমুদ্র, সেই পারে মানুষের যে ভালোবাসা, যে আকুতি ওখানে থাকার, আমার কাছে একটা ফেক মনে হয়। আমার নিজের মনে হয় যে আমার গ্রাম আমার জন্য এর চেয়ে বেটার, যেখানে আমার জন্ম হয়েছে, আমি বেশি কানেক্টেড। ওখানে বের হইলে আমি অনেক মানুষকে চিনি, অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে। আমার এটা যার যার ব্যাপার, আমি কাউকেই ছোট করতে যাচ্ছি না। আমার কাছে মনে হয়েছে যে আমি ওইখানে থাকবো। তো ঠিক আছে, আমি ওইখানে সেট করলাম যে আমি আমার নিজস্ব জায়গাতে থাকবো।
তো সেইখানে আমি চাই যে আমি ওই যে জীবনানন্দ পড়া লোক কিংবা ধরেন বিভূতিভূষণ পড়া লোক, আমার কাছে মনে হয়েছে হোয়াই নট যে একটা যে জঙ্গল, বন জঙ্গল। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল। যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। যেটা জঙ্গলের মধ্যে থাকতে পারি কিনা আমার গ্রামে। তো এখন তো ফরেস্ট আসলে নাই। তো আমি সেটা স্টাডি করতে করতে দেখলাম যে জাপানে মিয়াওয়াকি নামে এক প্রফেসর মিয়াওয়াকি, বুটানিস্ট, উনি একটা ফরেস্ট মানে আবিষ্কার করলো যে অত্যন্ত কম সময় একটা ফরেস্ট ডেভেলপ হতে কিন্তু হান্ড্রেডস অফ ইয়ার্স লাগে, তাই না? কিন্তু উনি 10 বছরে 10 টাইমস ফাস্টার গ্রো করবে ট্রিজ, এবং সেটা ড্যান্স গ্রো করবে। 1 স্কোয়ার মিটারের মধ্যে 4 থেকে 5টা, 1 স্কোয়ার মিটারে 4 থেকে 5টা ট্রি থাকবে। তো সেইটা উনি আবিষ্কার করছে, একটা নির্দিষ্ট মাটি প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু, এবং স্পেসিসগুলো কীভাবে লাগাইতে হবে সেরকম করে, এবং সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, এবং আমি সেটা ওইখানে করতে গিয়ে দেখলাম যে সেটা হয়েছে। in Bangladesh. হ্যাঁ, Okay. আমার এখানে It's so the first time, I am right? the first someone in Bangladesh who tried with Miyawaki forest. এবং এইটার থেকে অনেকে ধরেন আপনার এই ফরেস্ট্রিং টাকে অনেকেই এখন আমার মনে হয় যে জানার পরে এটা নিয়ে কাজ করতে চাইবে, স্পেশালি সিটি কর্পোরেশন তাদের এরিয়াতে, ধরেন যে একটা সিটিতে Right, একটা শহরে তো জায়গা কম, সেখানে জায়গা কম, সেখানে হ্যাঁ, কিভাবে dense করা forest যায়। করতে পারে। সেটা কস্টলি বাট পসিবল, Possible. এবং সেটা আমার এখানে সেটা হয়েছে। আসলে আমি এখন মানে এগুলো করতে করতেই আর কি, সেখানে ধরেন আমার পার্সোনাল লাইফ কীরকম হবে, সেখানে জিম, সেখানে মুভি থিয়েটার, সেখানে লাইব্রেরি, সেখানে সুইমিং পুল, যা যা করা দরকার, ইভেন সেখানে পিৎজা ওভেন, সেই পিৎজা ওভেন বানাইতে গিয়ে আমি ধরেন আমি নাপোলিতে পিৎজা এক্সপিরিয়েন্স আছে আমার, আমি মানে আপনি দেখেছি সেখানে ট্রেনিং গিয়ে। করেছেন, না, ট্রেনিং করি নাই। Observe. ওইখানে আপনার ইটালিয়ান পিৎজার আপনি ইচ্ছা করলে ইটালিয়ান পিৎজা নাম দিয়ে বিক্রি করতে পারবেন না কোথাও, আপনার একটা সার্টিফিকেট নিতে হবে মানে প্যাটেন্টের জন্য। প্যাটেন্টের জন্য, কারণ আপনার যে 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 ওভেনটা সেটা বানাইতে আপনার যে স্পেসিফিকেশন লাগে, যে ম্যাটেরিয়াল লাগে, সেগুলো আপনি যথেষ্ট মানে সেটা তাদের স্পেসিফিকেশন অনুযায়ী করেছেন কিনা। ও আচ্ছা, দ্যার ইজ এ পিৎজা অ্যাসোসিয়েশন ইন নাপোলি, ওই যে তারা সেটা member সার্টিফাই করে সারা ওয়ার্ল্ড ওয়াইড। ধরেন 2000 সার্টিফাইড এরকম রেস্টুরেন্ট আছে যারা বলতে পারে যে আমরা ইটালিয়ান পিৎজা সেল করি। তো আমার সার্টিফিকেট দরকার নেই, বাট আই ট্রাই টু মেক সামথিং লাইক দ্যাট। তো তাদের ওয়েবসাইট থেকে আমি সেই স্পেসিফিকেশন, সেই ডিটেলগুলো নিয়ে, সেই ম্যাটেরিয়াল কালেক্ট করে আমার এখানে সেটা আমি বানাইছি প্রায় 2.5 লাখ টাকা খরচ করে। তো দিস ইজ সামথিং অ্যাকচুয়ালি আই ওয়াজ মেকিং। এবং এখন আমি চাই যে আমার নদীর পাড়ে আমাদের বাড়ি, এক পাশে নদী আর এক পাশে একটা বিল আছে, শীতলক্ষা নদী। শীতলক্ষা। সেটা ওই ধরেন কাঞ্চন ব্রিজ থেকে মাত্র 1.5 আওয়ার বা 2 আওয়ার্স ম্যাক্সিমাম, খুব কাছে। তো আরেকটা বিল আছে, সেটা চমৎকার বিল, মানে এইরকম ওয়াটারল্যান্ড আমার গ্রামে, এটা মানে একটা হিডেন জুয়েল আমি বলবো। সেটা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে পর্যন্ত রিপোর্টিং হয়, কিন্তু সেটা আমরা প্রমোট করতে পারি নাই, আমাদের মধ্যে এরকম নাই কেউ। নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি চাই যে আমি যদি কিছু দিতে চাই আমার গ্রামকে, যে কথাটা থেকে আসলাম যে গিভ, সেইখানে আমি যদি শুধু আমার ওয়াটারল্যান্ডকে প্রোটেক্ট করতে পারি, দ্যাট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মাই লাইফ। মানে ইউ নট অনলি মানে সেভ দ্য নেচার, মানে সাথে করে কিন্তু আপনার ফুল রিটায়ারমেন্ট প্ল্যানটা হয়ে যাচ্ছে, রাইট, এবং ইউ আর কন্ট্রিবিউটিং টু সোসাইটি, যে গ্রামের মানুষের জন্য করা, তাদের এডুকেশনের জন্য, তাদের কর্মসংস্থান। হ্যাঁ, সেখানে আমরা একটা স্কুলও করতেছি, মানে ইন প্ল্যান দ্য স্কুল অফ রুটস। সেখানে আমরা শিখাতে চাই যে আমাদের যে সমস্ত বাচ্চারা এখন ধরেন যে স্ক্রিন এডিক্টেড হয়ে গেছে, আপনি তাদেরকে কোথায় নিয়ে যাবেন,
আমরা সেইখানে নিয়ে যেতে চাই, একটা ল্যান্ডে তাকে ছেড়ে দিতে চাই। সে কৃষি, হোয়াট দে বিলিভ দ্য ফুড কামস ফ্রম সুপার স্টোর, দে ক্যান সি হোয়ার দ্য ফুড কাম ফ্রম, এবং কৃষকের প্রতি তার ভালোবাসা বাড়ানো আমরা চাই। সেটা আমরা তাকে প্রকৃতি শিখাইতে চাই, দেখাইতে চাই। ইভেন আমরা তাকে ধরেন স্কাইফুল না একটা মানে আমরা এখন রাত, আকাশ, তারা এগুলো দেখতে আমরা অভ্যস্ত না, আকাশ তো আমরা দেখি পাচ্ছি না, না, হ্যাঁ, ঢাকা সত্যিকারের শহরে তো আকাশ আমরা আকাশ দেখছি না। দেখি না। তো আমরা তাদেরকে সেটা দেখাইতে চাই, এবং সত্যিকার অর্থে আমরা 3 দিন করে একটা প্রোগ্রাম নিচ্ছি, যেখানে আমরা স্কুল স্টুডেন্টদেরকে উইথ দেয়ার প্যারেন্টস উইল ইনভাইট দেম টু স্টে দেয়ার অ্যান্ড টু লার্ন ফর দিস 3 days নানান ধরনের জিনিস। এবং আমরা ওইখানে হ্যান্ডিক্রাফট ভিলেজ হিসেবে কাজ করতেছি একটা এরিয়াকে, এবং ঢাকা ইউনিভার্সিটির চারুকলার একজন বড় ভাইকে আমরা এখানে অ্যাপয়েন্ট করেছি সেগুলা ইয়ে করার জন্য, প্রজেক্ট ডিরেক্টর হিসাবে। সো উই আর বিল্ডিং ইট অ্যাকচুয়ালি। ওকে, গ্রেট, অসাধারণ। মানে এই ধরনের আসলে ভিশন থাকাটা, মানে আই থিঙ্ক ইটস লাইক এ কাইন্ড অফ লাইক ব্লেসিং। যে আমি কিন্তু কোনো অনেকের সাথে আমি মিশেছি, বাট আমি কখনো দেখিনি কাউকে যে সে রিটায়ারমেন্ট প্ল্যানটা এরকমভাবে করেছে। দিস ইজ পারপাসফুল অ্যাকচুয়ালি, আই ওয়ান্ট টু Purposeful. মেক সাম পারপাস। এবং রাইট, আমরা কি এরকম করতে পারি কিনা ইন ফিউচারে ঢাকা পডকাস্টকে নিয়ে আপনার যে ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, ডকুমেন্টারি ইউ করতে আর পারি মোস্ট কিনা? ওয়েলকাম। না, আমার একটা প্রজেক্ট আছে, যে চিন্তা ভাবনা আছে যে আমাদের এই বিলটার নাম হচ্ছে চীনাদি বিল, চীনাদি, হ্যাঁ। এবং আমার কোম্পানির নাম হচ্ছে চীনাদি অ্যাগ্রো ট্যুরিজম। ওকে, অসাধারণ। মানে আমি চীনাদি বিলটাকে প্রোটেক্ট করতে চাই, এবং সেটা কিন্তু প্রায় 500 একর জায়গা, বিশাল, এবং সেখানে 12 মাস পানি থাকে। সেখানে 12 ফুটের নিচে পানি কখনো নিচে নামে না, 12 ফুট। এবং সেখানকার যে বায়োডাইভার্সিটি, এগুলোকে আমরা রক্ষা করতে চাই। আদারওয়াইজ মেবি নট টুডে বাট টুমোরো ইট উইল বি অ্যাফেক্টেড। আপনি দেখবেন আশেপাশে পোলট্রি ফার্ম হবে, সেইখানকার মুরগির বিষটা ওখানে পানিতে মিশবে। হ্যাঁ, সো আমরা সেটা প্রোটেক্ট যদি এখনই না করতে পারি, তাহলে সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে এই চীনাদি বিল চীনাদির মতো আর থাকবে না। সো আপনি ইউটিউবে সার্চ দিলে চীনাদি বিল লিখে আপনি সার্চ দিলে আপনি দেখতে পারবেন সেখানে কত সুন্দর মানে অসাধারণ। আমরা একটা সেটা আমরা ডেভেলপ করতে চাই, সেটা একটা ডকুমেন্টারি সেখানে আমরা যে করতে চাই। ঢাকা পডকাস্ট থেকে দরকার হলে আমরা ওখানে গেলাম, That's great. গিয়ে আমরা একটা my ডকুমেন্টারি করলাম। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, যে এই অসাধারণ একটা আপনার যে ভিশনটা শেয়ার করার জন্য। এবং আমি মনে করি যে আমাদের দর্শকরা তারাও একটা সময়, আপনি যদি ইকো ট্যুরিজম প্রজেক্ট করেন, তারও একটা সময় তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভিজিট করবে, স্কুলগুলো যাবে, কলেজগুলো যাবে, এবং আমরা প্রকৃতির সাথে কানেক্টেড হব। তো এই আশা ব্যক্ত করেই আজকে আমরা এখানে শেষ করছি। ঢাকা পডকাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ।